দুইটা নতুন বয়ান শুনতে পাচ্ছি, একটা গুপ্ত সুপ্ত আর নারীর ক্ষমতায়ন করা হবে না। রাজনীতি মানেই কি কেবল ক্ষমতা লড়াই, নাকি এটি আসলে শব্দের কারসাজি আর বয়ান তৈরির খেলা? রাষ্ট্রবিজ্ঞানী ওয়াল্টার লিপম্যান বলেছিলেন, আমরা প্রকৃত জগৎকে দেখার আগে আমাদের মাথায় তৈরি হওয়া প্রতিচ্ছবি বা ন্যারেটিভ দিয়ে জগৎকে বিচার করি। কিন্তু যখন একটি প্রতিষ্ঠিত সত্য বা প্রচারণার বিপরীতে দাঁড়িয়ে নতুন কোনো যুক্তি নির্ভর ব্যাখ্যা হাজির করা হয়, তখনই জন্ম নেয় কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা বয়ান। বর্তমান প্রেক্ষাপটে এটি কেবল প্রতিবাদের ভাষা নয়, বরং জনমত গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আজকের পর্বে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটি প্রতিষ্ঠিত বয়ানকে চ্যালেঞ্জ করে নতুন ন্যারেটিভ তৈরি হয়। এটি কি কেবলই সত্যের সন্ধান, নাকি কৌশলী রাজনৈতিক প্রোপাগান্ডা? দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসিএল স্টিল। রাজনীতিতে কাউন্টার ন্যারেটিভ, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ। আরও আছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও জামায়াত ইসলামীর সমর্থক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা যেমনটি দেখছি, রাজনীতিতে বয়ানের রাজনীতির কথা তো আমরা অনেক আগেই শুনেছি, কিন্তু কাউন্টার ন্যারেটিভের এক ধরনের প্রচেষ্টা আমরা বর্তমান সময়ে কিন্তু দেখছি। যেমনটি আসলে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। আমি যদি বক্তব্যটি আপনার সামনে তুলে ধরি, চট্টগ্রামের জনসভায় জামায়াতের আমির বলেছিলেন, বাংলাদেশে 71 সালের স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। এই যে কর্নেল অলি আহমদের নাম জড়িয়ে যে নতুন আমরা বক্তব্যটি সামনে আসতে দেখেছি, তার ঐতিহাসিক ভিত্তি কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ন্যারেটিভ আর সত্য, এইটা রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষা ও ছন্দ কবিতায়, আপনি যে ওয়ালটনের কথা বললেন, সেদিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা ও ছন্দ কবিতায় বলছেন বাস্তব সত্য এবং ঘটনা সত্য, এই দুইটার একটু পার্থক্য করেছিলেন। সম্মানিত আমিরে জামাত কিন্তু অলি আহমেদের উপস্থিতিতে এই কথাটা বলছেন। যদি অনুপস্থিতিতে বলতেন তাহলে একটা আলাদা কথা ছিল। সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা আর স্বাধীনতার রিভল্ট, এই দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা যেমন গত 17 বছরের যেটাকে ন্যারেটিভ বলবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে যে মিথ তৈরি করা, মুক্তিযুদ্ধ মানে একটা মানুষ তাকে ফেরেস্তার জায়গায় নিয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে যখন আস্তে আস্তে আমি যখন বলা শুরু করলাম, তখন প্রথম দিকে অনেকেই নিতে পারেনি যে শেখ মুজিব আসলে এই দেশে স্বায়ত্তশাসন চেয়েছিল, কোনদিন স্বাধীনতা চায়নি। কেউ নিতে পারেনি যে 25 তারিখে শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা দেননি, যেটা তাজউদ্দিন আহমেদ নিজে বলে গেছেন। এই দেশে এটা কেউ নিতে পারেনি যে 9 মাস শেখ সাহেবের পরিবার ধানমন্ডিতে ছিলেন এবং 9টা মাস পাকিস্তানের সাহায্যে সে পরিবার চলছে। এটা কেউ নিতে পারেনি জয়ের জন্ম হয়েছে ঢাকাতে জুন মাসে, এবং যদি পাকিস্তান সেনাবাহিনীর সমর্থন যদি তাদের পরিবারের প্রতি না থাকতো, তাহলে ওয়াজেদ সাহেব অ্যাটমিক কমিশনে সেই সময় চাকরি করতে পারতেন না। সো এগুলো ন্যারেটিভ না, এগুলো হচ্ছে বাস্তব সত্য, যে সত্যগুলোকে ইরেজ করে রাখা হয়েছে। এখন অলি আহমেদ সঙ্গে যে কথাটা বলা হয়েছে, এটাকে বিগেস্ট কিছু করার মানে দেখার কিছু নাই। কেননা এটা রিভল্ট অনেকেই করছে, কেউ প্রথমে চিৎকার করে বলুক আর না বলুক। কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালেদুর রহমত কিন্তু অভিযোগ করেছে যে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে। আচ্ছা, এই কথাটা উনি আমার বেলাতেও প্রথমে বলছে, যখন আমি বলছিলাম যে শেখ সাহেব শপথ নেননি, দেশের প্রথম অবৈধ রাষ্ট্রপতি শেখ সাহেব। তো সালাউদ্দিন সাহেব যে কথা বলছে, কি বলছেন যে স্বাধীনতার প্রথম ঘোষক জিয়াউর রহমান না? আমার কনস্টিটিউশনে আছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে তো কথা বলেন না সালাউদ্দিন সাহেব। আমরা যখন এই কনস্টিটিউশন বাদ দেওয়ার কথা বলি, তখন তো সালাউদ্দিন সাহেব চুপ করে থাকেন। সো এই যে ন্যারেটিভগুলো, কিছুদিন আগে একটা ন্যারেটিভ কি দেখলাম যে মানে এগুলো কিভাবে বলবো, স্বাধীনতার ঘোষক জিয়া, এই কথাটা বাংলাদেশ জামাতে ইসলাম এবং বিএনপি বারবার বলে এসছে, এবং যে জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য গত 17 বছর কি করা হয়েছে,
সংগ্রাম করা হয়েছে। আপনি একটা জিনিস জানেন কিনা জানি না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিচার কিন্তু আজ পর্যন্ত হয়নি। সালাউদ্দিন সাহেবের কথা বলেন না কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বিচারের নামে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হলো, তার সুষ্ঠু তদন্ত করে কোনো কমিশন আজ পর্যন্ত রিপোর্ট দেয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ পর্যন্ত বিচার করা হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গেলেই যেহেতু ভারত জড়িত, সেহেতু ওইখানে আর কেউ হাত দিতে পারল না। বেগম খালেদা জিয়া বারবার দেশনেত্রী চেষ্টা করছেন, কিন্তু এই সালাউদ্দিন সাহেবদের মতো লোকেদের জন্য হয়তো এটা সম্ভবপর হয়নি। আর আপনি একটা জিনিস শোনেন, বিতর্কিত অনেক কিছুই করা যায়, কিন্তু সত্যকে কোনোদিন কি করে যায় না, চাপা রাখা যায় না। যেমন আপনি যে বিষয়টা আপনি বলছিলেন যে সত্যকে চাপা রাখা যায় না, একই বিষয়ে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জামায়াত হয়তো কয়েকদিন পর বলবে গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এ কথাও আপনারা বলতে পারেন, কারণ মিথ্যা বলতে আপনারা কখনই পিছপা হন না। হ্যাঁ, রিজভী সাহেব এর আগেও এরকম অনেক কথাই বলছেন। আপনি রিজভী সাহেবের উদাহরণ তিনি আবার একটা কথা বলি, দুইটা নতুন বয়ান শুনতে পাচ্ছি, একটা গুপ্ত সুপ্ত আর নারীর ক্ষমতায়ন করা হবে না। সো আপনার মাধ্যমে আমি সারা জাতির কাছে একটা জিনিস বলতে চাই, একদম সম্মানপূর্বক বলতেছি। জনাব তারেক রহমানের স্ত্রী, আপনি জানেন কিনা, ডক্টর জোবাইদা রহমান, উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। উনি বিসিএস পরীক্ষায় 1995 সালে ফার্স্ট হয়েছেন। উনি ইংল্যান্ডে রয়্যাল কলেজ, মানে ইংল্যান্ডে যে যখন খালি ডিস্টিংশন পাননি, উনি কি পাইলেন? উনি পাইলেন হচ্ছে গোল্ড মেডেল পাইলেন। সেরকম একজন ডাক্তারকে কেন চাকরি করতে দেওয়া হলো না বা চাকরি করলেন না, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই ওনারা দিতে পারবেন। এবং তাকে কেন নমিনেশন দেওয়া হলো না? তো যে ঘরের মধ্যে নারীর ক্ষমতায়ন চায় না, সে জামাতে ইসলামের ওই কথাটা আছে, সুই বলে চালন তোমার পিছনে অনেক ছিদ্র। সো এটা হচ্ছে বিএনপি করে যাচ্ছে। ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, এবং গোলাম আজম সাহেবকে নিয়ে যে কথাটা বললো, সে ভাষা সৈনিকের বিষয়ে কি অস্বীকার করবে? বিএনপি, মুসলিম লীগ এবং জাদু মিয়ার ভাসানী ন্যাপ নিয়ে ধানের শীষ ধারণ করে যারা মুক্তিযুদ্ধের সেই সময় মুক্তিযুদ্ধকে অস্বীকার করেনি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কেন? ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেছিল, তাদেরকে নিয়ে জিয়াউর রহমান বিএনপি করছে। আজকে সেই জিয়াউর রহমানের চেয়ে যদি রিজভী সাহেবদের ভালোবাসা বেশি হয়ে যায়, তাহলে তো কিছু কথা নাই। কারণ আপনাকে এই জিনিসটা বললাম তো, যে নারীর ক্ষমতায়ন যে ঘরের মধ্যে থেকে করতেছে না। আজকে বলা হয় যে জামাত ইসলাম নারী প্রার্থী দেয়নি, জোট গদ্যবাধ্যে জামাত ইসলামও নারী প্রার্থী দিচ্ছেন, বিএনপিও নারী প্রার্থী দিচ্ছেন। বরং জামাত ইসলাম যেসব নারীকে দিচ্ছেন তারা তার কোনো উত্তরাধিকার সূত্রে পাননি, আর বিএনপি যে 9 জনকে দিচ্ছেন তারা উত্তরাধিকার সূত্রে পাইছেন। আর তাহলে সর্বপ্রথম যদি ডক্টর জোবাইদা রহমান তো সমস্ত মিটিং মিছিলে যাচ্ছেন, তো তার মতো যোগ্য একজন ডাক্তারকে যদি এমপি পদে দাঁড় করানো হতো, তাহলে কি হতো? তাহলে বলতে পারতাম আমি ঘরের মধ্যে থেকে আমি শুরু করছি, অতএব আমি দেশের করব। আজকে তখন কি আবার পরিবারতন্ত্রের অভিযোগ উঠতো না? পরিবারতন্ত্র তো অলরেডি আছে। আপনি একটা কথা বলি, গত 53 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন প্রেসিডেন্ট সেক্রেটারি মেয়ে হয়েছে? যুব দলের কোন সেক্রেটারি প্রেসিডেন্ট মেয়ে হয়েছে? শ্রমিক দলের কোন সেক্রেটারি মেয়ে হয়েছে বা প্রেসিডেন্ট মেয়ে হয়েছে? হয়নি। তাহলে আপনি একই দ্বিচারিতা কেন করছেন? আপনার পরিবার থেকে যে শুরু করে, কেন আমরা বলি চ্যারিটি বিগিনস এট হোম। সো আপনার ওয়াইফ কেন? আবার আরো একটা কথা বলি, আমরা যখন বলি এইসব কথা যে কেন, সে তো যোগ্য, অযোগ্য হলে একটা আলাদা কথা ছিল। যোগ্য একটা মানুষ, গত 17 বছর আপনি লন্ডনে থাকলেন, আপনি একটা কোম্পানি খুলে বন্ধ করে দিলেন, আপনার ওয়াইফ চাকরি করলো না, আপনারা দুইজন কিভাবে চললেন আপনার দেশকে জানালেন না। তাহলে আপনাদের যেভাবে চলছে সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির, জোবাইদা রহমানের যোগ্যতা আপনি বারবার তুলে ধরছেন, জামায়াতে কি এমন কোনো যোগ্য নারী নেই? আজ এই কথাটাই আমি বললাম যে জামাত ইসলামের যোগ্য নারী থেকে যদি না দিয়ে থাকে, বিএনপি একই কাজ করছে। অতএব এই টপিকসটা আপনি টেবিলে আনতেছেন কেন? আমি আপনাকে বলতেছি না, বলছি বিএনপি কেন এটা নিয়ে আসতেছে। বিএনপি নিজে যেটা করে না সেটা আরেকজনকে বলতে পারেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কি? মদিনা সনদের কথা বারবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিষ্টি খাওয়া বাদ দিয়ে তারপর বিএনপি তো বলছে না যে নারীদের শীর্ষ নেতৃত্বে যাবার কোনো সুযোগ নেই, জামায়াত ইসলামী বলছে না। এখানে একটু পার্থক্য আছে। একটা জিনিস কি, শীর্ষ নেতৃত্বে না, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী না, তিনি বিএনপির ইয়া ছিলেন না। তারপরও তার সময় তো ছাত্র দল, আমি বললাম তো যুব দল, শ্রমিক দল, কোন জায়গায় তো মেয়েদের যে ক্ষমতায়নের কথা সেটা কি হয়েছে? আর আমরা কি বলতেছি, আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একটা দল
পরিচালনা করি, এটা আমাদের আদর্শ। ইসলামের বিধানই যদি জামায়াত ইসলাম অনুসরণ করে থাকে ব্যারিস্টার শাহরিয়ার কবির, জি, জি। তাহলে বিগত সময়ে খালেদা জিয়ার সাথে সরকারে গিয়েছে জামায়াত ইসলাম, এটাতে কোনো কি সমস্যা আছে? তাহলে নারী নেতৃত্ব তারা মানছে কিন্তু তাদের সুবিধাজনক অবস্থানে। না না না, নারী নেতৃত্ব মেনে নেওয়া না। আপনার এই প্রশ্নটা খুব চমৎকার, আমি বলে দিই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আন্ডার নবী সাল্লাল্লাহু ব্যবসা করেননি? নিশ্চয়ই। তার মানে কি ওটা নেতৃত্ব মেনে নেওয়া? বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক জোট হয়েছে, জোট হওয়া। আর আজকে দেখেন বিএনপিতে কি এনডিপি বোধহয় একটা দলের নাম, এই যে ববি হাজ্জাজ, সে তো বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। জামাত ইসলাম কি তাই করলো? যোগ দিছে? আপনি একটা জিনিস দেখেন, 18 সালের কথা অনেকে বলে, সেই সময় জামাতকে ব্যান করা হয়েছে। জামাত ইসলামের যাদেরকে তারা বিএনপিতে যোগ দিয়ে কোনোদিন ধানের শীষে ভোট করেনি। সো আজকে যারা যোগ দিয়ে আপনার ধানের শীষে ভোট করবে তারা হচ্ছে কি মেনে নিবে। আমরা একটা রাজনৈতিক জোট করতে পারি, সেই রাজনৈতিক জোটে একজন মহিলা যদি নেতৃত্ব দিয়ে থাকে সেটাকে নিতেই পারা হয়। এটাতে তো আমার সাথে কোনো সংঘর্ষ কিন্তু নেই। নারী যদি শীর্ষ নেতৃত্বে না আসে, নারীদের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিংবা নারীর ক্ষমতায়ন আসলে রাজনীতিতে কিভাবে হবে, সে আলোচনা আমি ফিরবো পরবর্তী অংশে। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। মুক্তিযুদ্ধের 5 দশক পরেও আমরা দেখছি ইতিহাস নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে, নতুন বয়ান, কাউন্টার বয়ান তৈরির এক ধরনের চেষ্টা চলছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আরেকটি প্রশ্ন যদি যুক্ত করি, যে তরুণ প্রজন্মের কাছে রাজনীতিকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করে তোলে কিনা এই বিতর্কগুলো? নিঃসন্দেহে সেটা তুলবে, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস আবার নতুনভাবে 54 বছর পর রচিত হচ্ছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র এবং শিক্ষক হিসাবে আমিও হতবাক হয়েছে। আসলে যে কথাগুলো এখন জামাতে ইসলামের আমির বলেছেন, আমার সম্মানিত সহ আলোচক এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, হ্যাঁ বলেছেন যে কর্নেল অলি আহমেদ সামনেই ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলো নিশ্চয়ই আগেও বলতে পারতেন, আজকে 54 বছর পরে কেন কর্নেল অলির কথাটা বললেন? কেন বলছেন বলে মনে করছেন? কর্নেল অলি কিন্তু একসময় বিএনপিতে ছিলেন, তখনও তো এই কথাটা বলতে পারতেন, তখন তো বলেননি। আজকে হঠাৎ করে কেন 54 বছর পর এর নতুন একটা ইতিহাসে সংযোজন করলেন? আসলে হচ্ছে আমরা নতুন করে গল্প লিখতে পারি, নতুন করে কথা বলতে পারি, নতুন করে নাটক করতে পারি, কিন্তু নতুন করে কিন্তু ইতিহাস লেখা যায় না। ইতিহাসের কোথাও যদি এমন হয় যে ভুল ব্যাখ্যা থাকে, সেটা হয়তো উইথ প্রুফ, আমাদের যদি ডকুমেন্ট থাকে, শ্বেতপত্র থাকে, সেটা দিয়ে হয়তো সেটা সংশোধনী আসতে পারে। বিগত সময় তো আমরা ইতিহাসে সংযোজন বিয়োজন দেখেছি বহুবার। এটা হয়েছে গত 16-17 বছর ফ্যাসিস্টদের সময় হয়েছে, অনেক পোস্টমর্টম হয়েছে, অনেকের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে সেটা করতে পারেনি, কারণ এই জেনজি জেনারেশন সেটাকে রিজেক্ট করেছে। আর আরেকটা হচ্ছে রাজনীতিতে কাউন্টার থাকবে, এটা স্বাভাবিক। আমি একটা কথা বলবো, প্রতিপক্ষ আরেকটা কথা বলবে, কিন্তু সেটা ল্যাঙ্গুয়েজ, আমার মনে হয় সেক্ষেত্রে শব্দ চয়নে যথেষ্ট সতর্ক হওয়া উচিত। আজকে যে দেখলাম, আমি হতবাক হয়েছি, জামাতে ইসলামের একজন প্রার্থী যিনি ঢাকা 17 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনাকে ক্যান্টনমেন্ট এলাকায় ঢোকার সময় উনি যে শব্দ চয়ন করলেন, আমি না, দেশবাসী, তরুণ একজন শিক্ষক হিসেবে সত্যি হতবাক হয়েছি। উনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হলে উনি সংসদে যাবেন, সংসদে যে আসলে উনি কি কথা বলবেন, যিনি সংসদে যে আগামী দিনের জাতির পলিসি ফর্মুলেশনে, ন্যাশনাল পলিসি ফর্মুলেশনে রোল প্লে করবেন, যিনি আইন প্রণেতা হবেন, তার কথা ল্যাঙ্গুয়েজ যদি এমন হয়, তরুণ প্রজন্ম কি শিখবে ওনার কাছ থেকে? এটা সত্যি, এটা ভাববার সময়। মেম্বার অফ পার্লামেন্ট কি হবে? তিনি বারবার নিজের পরিচয় তুলে ধরছিলেন তারেক রহমানের প্রতিপক্ষ হিসাবে। ওনার নিজেরই তো একটা আইডেন্টিটি আছে, উনি তো একজন মেডিকেল ডক্টর। উনি মেডিকেল ডক্টর হিসেবে কিভাবে কথা বলা উচিত? ভিডিওটা কিন্তু আমরা দেখেছি, এমন না যে কেউ করেছে। ব্যাপারটা হচ্ছে যে উনি একজন মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হলে ওনাকে দেখে আমরা বুঝতে পাচ্ছি সত্যিকার অর্থে এখন কারা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সংসদ নির্বাচন কিন্তু এই না যে একজন মেম্বার অফ পার্লামেন্টের আচরণটা, ইভেন আমরা দেখেছি যে সিটি কাউন্সিলর, ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করেছে আগে, তাদেরও কিন্তু একটা গ্রহণযোগ্যতা ছিল। এখন এই মেম্বার অফ পার্লামেন্ট, আমার এটা আসলে সত্যি এখন এই প্রশ্নটা উঠছে, আসলে মেম্বার অফ পার্লামেন্ট কারা হবে? মেম্বার অফ পার্লামেন্ট কি রামশ্যাম যদুমধু মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাবে? আর যদি হয়ে থাকে, আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের এটা নিয়ে ভয়েস রেজ করা উচিত, আসলে মেম্বার অফ
পার্লামেন্ট হওয়ার জন্য প্রথমত যেটা প্রয়োজন আমার কাছে মনে হয় সাইকোলজিক্যাল টেস্ট দেওয়া প্রয়োজন। সাইকোলজিক্যালি কেউ ফিট কিনা সেটা দেখা উচিত। যেটা আমি জাপানে যখন ছিলাম আমি দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এদের সাইকোলজিক্যাল টেস্ট করা হতো। রাজনীতিতে প্রতিপক্ষকে আক্রমণ করতে যে আমরা কি কিছুটা অসহিষ্ণু হয়ে যাচ্ছি? আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। নয়তো বারবার আপনি দেখেন শব্দচয়ন, আপনি কি বললেন যে মানে প্রতিপক্ষের নামটা বলে যে চাটাচাটি, মানে এই যে একটা আপত্তিকর শব্দ, সত্যি হতবাক হয়েছে। এগুলো কেন থাকবে? উনি একজন মেডিকেল ডক্টর এবং উনি নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওনার শব্দচয়নে ডেফিনেটলি সেই ইয়েটা থাকতে হবে, সোবারনেসটা, মার্জিত কথা বলা। প্রতিপক্ষ কথা বলছেন, প্রতিপক্ষ কিন্তু শব্দচয়নে যথেষ্ট ইয়ে নিয়েই কথা বলছেন। আমার মনে হচ্ছে যিনি মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন করছেন তখন ওনার আরো বেশি সতর্ক হওয়া উচিত। আসলে আদর্শিক রাজনীতিকে এই মুহূর্তে ধারণ করতে পারছি নাকি আমরা সুবিধাবাদীর রাজনীতি চর্চার দিকে এগুচ্ছি, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনি বলছিলেন যে রাজনীতিতে এখন শিষ্টাচার সেভাবে মানা হচ্ছে না। আমি প্রশ্ন রেখেছিলাম যে আদর্শিক রাজনীতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা, সুবিধাবাদী রাজনীতি চর্চার দিকে আমরা এগুচ্ছি কিনা? আপনি যথার্থই বলেছেন। আদর্শিক যে রাজনীতি আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময়ে, তার আগে আমি কিন্তু সেটাকে দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হয় যে কে কিভাবে কার সাথে অ্যালাই করলে কতটা সুবিধা হবে এবং কতটা বেশি আসন পাবে সেটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তবে আমি একটা কথা বলতে চাই যে একটা জিনিস আমার ভালো লেগেছে যে বিএনপির সাথে যে অ্যালাই এবং যারা গত 16-17 বছর একসাথে আন্দোলনে ছিল ওদেরকে কিন্তু বিএনপি ছাড় দিতে ভুল করেনি। এটা এই ইয়েটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সত্যিকার অর্থে যাদের সাথে যারা দুঃসময়ে ছিল তাদেরকে ভোলা উচিত না কোনো অবস্থাতেই রাজনীতিতে। এবং আদর্শিক জায়গাটা যেমন থাকে, একসাথে আন্দোলন সংগ্রামের ব্যাপারগুলোও থাকে। আপনি দেখেন 91-এ জামাতের সাথে বিএনপির অ্যালাই ছিল, তখন কিন্তু জামাত বিএনপি অ্যালাই ছিল এবং সেক্ষেত্রে জামাতও কিন্তু তখন ভালো করেছে, 18টা আসন পেয়েছে। আবার 96-এ এসে যখন হয়েছে দ্বিতীয় ইলেকশনে আপনি দেখেন 96-এর, তখন কিন্তু জামাতের সাথে বিএনপির অ্যালাই ছিল না, বরং জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতাই ছিল, রাজনৈতিক অ্যালাই ছিল। সেক্ষেত্রে কিন্তু জামাত তখন 3টি আসন পেয়েছে। আপনি যদি আবার 2001-এ আসেন, আপনি দেখেন একইভাবে বিএনপির সাথে যখন জামাতের অ্যালাই ছিল তখন কিন্তু জামাত অনেক ভালো আসন পেয়েছে, 27টি আসন তখন পেয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয়টি থেকে স্পষ্ট হয় আন্দোলন সংগ্রামে এবং দুঃসময়ে যারা পাশে থাকে বিএনপি কিন্তু বরাবরই আমি দেখেছি সে কাজটি করতে, এবং নিঃসন্দেহে জামাতও তখন অ্যালাই ছিল, সেটি করেছে। তবে এখনের রাজনীতি, এই যে পরিবর্তিত পরিস্থিতি, বিশেষ করে 5ই আগস্টের পর ইকুয়েশন কিন্তু আসলে একটু ডিফারেন্ট ওয়েতেই যাচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে দুঃসময়ের কাণ্ডারি যারা ছিল এবং দুঃসময়ের সহযোদ্ধা যারা ছিল তাদেরকে ছাড় দেওয়া, সত্যি এটা রাজনীতিতে আমি বলবো যে এটা একটা পজিটিভ ট্রেন্ড। তবে আদর্শিক জায়গা থেকে যে সরে এসেছে রাজনৈতিক দলগুলো বা সরে যাচ্ছে, এই যে আপনি দেখেন, আমার স্পষ্ট মনে আছে জনাব কর্নেল ওলি যে জামাতকে ছাড় দেওয়ার জন্য, জামাতের সাথে অ্যালায়ের জন্য কর্নেল ওলি কিন্তু তখন বিএনপিতে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কর্নেল ওলি জামাতের সাথে অ্যালায়েন্সে গেছেন। সেই যে এই আদর্শিক জায়গাটা, এটা কি সময়ের ব্যবধানে কি আদর্শ থেকে সরে এসেছে? উনি তো মুক্তিযুদ্ধের সপক্ষের একজন শক্তিশালী শক্তি আমি বলবো যে মানুষ ছিলেন। যদি আমি প্রশ্ন রাখি, জামায়াত বিএনপির মাঝে আমরা এক ধরনের মিত্রতার সম্পর্ক বহুদিন দেখেছি, এখন কিন্তু আমরা দেখছি যে পুরোপুরি উল্টে গেছে এবং সম্পর্কটা কিন্তু তিক্ততার পর্যায়ে চলে গেছে। আসলে আমি যেটা বলবো যে প্রতিপক্ষকে গায়েল করা মানে এই না প্রতিপক্ষকে এমনভাবে সমালোচনা করা যেটা আসলে রাজনৈতিক শিষ্টাচারের সাথে আসে না। প্রতিপক্ষের উইকনেসগুলো নিয়ে কথা বলবে, প্রতিপক্ষের পলিসি, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট এগুলো নিয়ে কথা হতেই পারে, কিন্তু সেগুলোর মধ্যে একটা শিষ্টাচার থাকা উচিত। ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বলা, যেটা আমি বলবো যে আমরা
যিনি রাজনীতি করছেন ওনাকে নিয়ে কথা বলবো, ওনার সহধর্মিণী, ওনার পরিবার, ওনার পার্সোনাল পাস্ট নিয়ে, আগের জিনিস নিয়ে কথা বলা, ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ছে না বলে আমি মনে করি। ব্যারিস্টার শাহরিয়ার কবির ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের সাথে সেনা সদস্যদের একটি কথোপকথনের ভিডিও নিয়ে নতুন করে আমরা দেখছি রাজনৈতিক মহল সহ প্রশাসনিক মহলেও বিতর্কের জন্ম দিয়েছে। একটু জানতে চাই, সেনানিবাসের ভেতরে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে খালিদুজ্জামান কি নিরাপত্তা প্রটোকল হিসেবে অবগত ছিলেন না? সেই সঙ্গে সেনা সদস্যের আশ্বাসের পরও গানম্যান সাথে রাখার জেদ কি শক্তির মহড়া দেওয়ার এক ধরনের প্রচেষ্টা কিনা? মাঝে মাঝে তিক্ততার সম্মুখীন হতে হয় এবং অপ্রিয় সত্যর সম্মুখীন হতে হয়। আমি খালি এতটুকুই বলবো এখানে যে 17 ঢাকা 17 আসনের ওনার একটা নিজের পরিচয় আছে, উনি একজন ডাক্তার এবং উনি হয়তোবা, আবারও বলতেছি, হয়তোবা তার যেরকম আচরণ করা উচিত ছিল সেরকম আচরণ করেননি, যদিও তিনি পরে সরি বলছেন। কিন্তু একটা সময় হয় কি, আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, একবার মুখ থেকে বুলেট বের হয়ে গেলে সেটা ফিরিয়ে আনাটা সবসময় কঠিন। তারপরও আমরা মানুষ ভুল করবই এবং আমিও নিজে যেটা হয়েছে এটা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে সরি বলতেছি। এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতেই চাই। ভিডিওতে আমরা দেখলাম যে বারবার তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলছেন তারেক রহমানের ক্ষেত্রে আপনারা জিদ দিয়ে রাস্তা চেটে দিচ্ছেন। না, এই ধরনের কথা বলা ঠিক না, ঠিক না। আমি বলতেছি না, তার মুখ থেকে এই ধরনের কথাটা আমি আশা করিনি, আমি কখনোই আশা করিনি এবং করিও না। আমি তো টকশো আল্লাহ দিলে কম করতেছি না। একটু আগে বললাম কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে ধারণ করছি বা জিয়াউর রহমানের প্রসঙ্গে বলতেছি, আমি যাচ্ছি ওখানে। উনি কেন এই ধরনের কথাটা হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেলেন, এই কথাটা ঠিক না। প্রথমে একটা জিনিস বলি, আমি যদি মনে মনে ভাবি যে আমি তারেক জিয়া আর আমাকে একই দিতে হবে, এটা ভাবাটাই আমার অন্যায়। কেন? এক নম্বর হচ্ছে জিয়াউর রহমানের যে ত্যাগ, বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, সেই ত্যাগের সাথে আমার বাবা মারও ত্যাগ আছে, কিন্তু আমি ছোট করতেছি না আমার বাবা মার ত্যাগও, কিন্তু সব ত্যাগের একসাথে মূল্যায়ন করা উচিত হবে না। ধরে নিলাম যে একজন শিক্ষিত না, ধরেন মৌলানা ভাসানীর কথা বলতেছি, মৌলানা ভাসানীর কোনো আপনি গিয়ে দেখতে পারবেন না, তার এডুকেশন কোনো সার্টিফিকেট নেই, তারপর উনি মৌলানা ভাসানী। এখন যদি বলে যে কাজী নজরুলের মতন, সো এই কথাটা এই জন্যই বললাম বোন, যে না, ওনার যেটা করছেন সেটা অনাকাঙ্ক্ষিত, ওই নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি। বরং যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আপনি একটু আগে যেটা বলছেন আদর্শিক রাজনীতি, দেখেন আদর্শিক রাজনীতি যদি শুরু করে থাকে 72 থেকে 75-এর যে মুজিববাদ, যেটা এই দেশের ধ্বংসের মূল কারণ, বাংলাদেশকে করদরাষ্ট্র বা হায়দ্রাবাদ বানানোর যে ষড়যন্ত্র ছিল মুজিববাদ, সেখান থেকে বের হয়ে আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইটা নীতিতে বিশ্বাসী ছিল। একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা, আর একটা ইসলামকে সমুন্নত করা। এবং এইটার কারণেই কিন্তু ভাই যেটা বললেন একটু কারেক্ট করে দিই, 90 সালে কিন্তু বিএনপি এবং জামাতে ইসলাম একসাথে কিন্তু ইলেকশন করেননি। জামাতে ইসলাম 90 সালে প্রথম আলাদাভাবে ইলেকশন করলেন এবং নিঃস্বার্থ সমর্থন দিলেন। এবং নিঃস্বার্থ সমর্থন দিলেন বললে ভুল হবে, বেগম খালেদা জিয়া দেশনেত্রী, দেখেন 86 সালে কিন্তু জামাত এবং আওয়ামী লীগ এরশাদ সাহেবের আন্ডারে ভোট করছে, তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়া জামাতকেই বেছে নিয়েছিলেন 90 সালে, আওয়ামী লীগকে না। কেন নিয়েছিলেন? কারণ জামাত হচ্ছে আদর্শিক ইসলামিক দল। যে একই কাজ হয়েছে, আপনি 96 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন জামাত ইসলাম এবং আওয়ামী লীগ আন্দোলন করছে, সে আন্দোলন দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করছে, দেশ ও মানুষের স্বার্থে 14 দিনও লাগায়নি, একটা ইলেকশন করছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করছে, সঙ্গে সঙ্গে আর একটা ইলেকশন দিয়ে দিছে, দিয়ে যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে জামাত ইসলামের রেজাল্ট খারাপ করছে, এই বিষয়ে কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু 2001 সালে আসে, দেখেন যে ওই 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্ডারে কিন্তু 2001-এ হলো, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্ডারে জামাতে ইসলাম এবং বিএনপি একসাথে আসছে। এখন আপনি একটা জিনিস কি তিক্ততা বলে আমার কাছে নাই, রাজনীতির মাঠে আপনার আদর্শিকতা, জামাতে ইসলামের আদর্শিকতা যদি মানুষ পছন্দ করে ভোট দিবে, যদি বিএনপির আদর্শকে 19 দফাকে পছন্দ করে ভোট দিবে। কিন্তু আমাদের একটা জিনিস, কেন বললাম আদর্শ, এবার আদর্শ কিন্তু জুলাই সনদ, এবং এই জুলাই সনদের ক্ষেত্রে কিন্তু জামাত ইসলাম বিএনপির সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে জুলাই সনদে কিন্তু সবাই স্বাক্ষর করছেন।
এবং জুলাই সনদের পক্ষে কিন্তু এখন তারেক রহমানও হা ভোটের পক্ষে বলতেছে। সো জুলাই সনদে যখন আমরা একটা জায়গায় যেতে পেরেছি এবং ইনশাআল্লাহ জুলাই সনদের হা ভোটের মাধ্যমে যদি হা ভোট জয়লাভ করবে এবং এই দেশের আপনি যেটা বললেন আদর্শিক রাজনীতির একটা বুনিয়াদ হবে এবং সেখান থেকে হয়তো আমাদের উত্তরণটা আরও সহজতর হবে। সেই কারণে জুলাই সনদটা তখনই সম্ভব হয়েছে যখন জামাত এবং বিএনপি একটা জায়গায় আসতে পেরেছে। সেজন্য তিক্ততা এইভাবে তিক্ততা না দেখে বলবো যে রাজনীতির মাঠে আপনি তো আপনার ভোট চাইবেনই। সো আপনার কৌশলটা হয়তো এমন যে কৌশলটা মনে হচ্ছে যে না একজন আরেকজনকে দোষারোপ করছেন, কিন্তু দোষারোপ। তো ব্যারিস্টার শাহরিয়ার কবির, এবার আমরা কৌশলের সাথে সাথে কিছু অপকৌশলও দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভিডিও। ভোটারদের মাঝে এর প্রভাব কি, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এআই ব্যবহার বাংলাদেশের রাজনীতিতে এক নতুন এবং জটিল মাত্রা যোগ করেছে। বিশেষ করে আমরা যেমনটি জানি, নির্বাচন কমিশন আচরণবিধিতে এআই সংক্রান্ত নীতিমালা যুক্ত করলেও সামাজিক মাধ্যমে আমরা দেখছি আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর ভিডিওতে সয়লাভ। আইন থাকা সত্ত্বেও প্রয়োগের ক্ষেত্রে এনফোর্সমেন্ট গ্যাপ কেন? আপনি ভালোটা নেবেন খারাপটা নেবেন না তা হবে না। আর আরেকটা হচ্ছে কি, সমাজের সাথে সাথে আমাদের সাইবার ক্রাইমের জন্য আমরা এখনো ওই রকম, যেমন আপনাকে বলি প্রতিটা জেলায় জেলায় সাইবার ট্রাইব্যুনাল হওয়ার কথা, আমাদের দেশে সেটা হয়নি। আমাদের দেশে ডিজিটালাইজেশনের যে স্বপ্ন গত 17 বছর দেখে লুটপাট করছে, সেই লুটপাটটাই হয়েছে, কিন্তু ডিজিটালাইজেশন হয়নি। ঠিক সেরকম মানুষকে একটা জিনিস দেখেন, আপনার সম্পর্কে একটা খারাপ কথা বললো, এটাকে প্রোটেস্ট করতে করতে কিন্তু এটা মিনিটের মধ্যে কি হচ্ছে, ছড়ে যাচ্ছে। এবং আপনি যখন এটাকে ডিফেন্ড করার সুযোগ পাওয়ার আগে কিন্তু মানুষের কনসেপশনটা কি হচ্ছে এখন এই এআইয়ের যুগে, তারা আর সত্যটাকে খুঁজতে যায় না, যেটা সামনে পাচ্ছে সেটাকেই বিশ্বাস করতে চায়। আরও একটা জিনিস হচ্ছে কি, মানুষের প্রবণতা এখন হচ্ছে কি, সময় খুব টাইট। আগেকার দিনের মতো আমাদেরও তো হারিকেনও নাই, হারিকেনে বসে থেকে বইও পড়তে হয় না। এখন আমরা সবাই শুনতে চাই, সব কিছু রেডিমেড পেতে চাই। সেই রেডিমেড পাওয়ার জায়গা থেকে আমি বারবার অনুরোধ করব, জনগণকে অবশ্যই তার মতামত তৈরি করার ক্ষেত্রে ফটোকার্ডের উপর নির্ভরশীল হওয়া চলবে না। যে কোনো একটা সোর্স অবশ্যই অথেন্টিক হতে হবে, আপনাকে একটু সময় নিতে হবে, একটু ওয়েট করতে হবে, তারপর আপনি আপনার মতামতটা তৈরি করুন। এই ফিডব্যাক চ্যানেলটায় পৃথিবীর যেখানে যেখানে এটা মানে অ্যাক্টিভ, সেখানে কিন্তু এই আপনি এআইটাকে, আর এআইটা একটা নতুন আমাদের এখানে ধরে নেন টিকটক যারা তৈরি করে, এদের সবাইকে কি আপনি ওই আমব্রেলার নিচে নিয়ে আসা। আমাদের এক মোবাইল নেই, মোবাইলকে যখন বলা হলো যে বিটিআরসি যেসব মোবাইল আপনার হচ্ছে কি রেজিস্টার প্রাপ্ত, সেগুলো ছাড়া অন্য মোবাইল চলবে না, আমরা ধর্মঘটে চলে গেলাম। তো এই ধরনের বাস্তবতা অনেকগুলো কারণ আছে, যেগুলো কারণে আমরা আইনটাকে ঠিক সেইভাবে অ্যাপ্লাই করতে পারছি না। আর একটা জিনিস সবচেয়ে সত্য, আমাদের সাইবার ক্রাইম ইউনিটটা গত 15-17 বছরে ওই তৈরি হয়নি বলবো না, তৈরি করা হয়নি এই কারণে, কারণ এই সাইবার ক্রাইম ইউনিটটা যদি তৈরি হতো তাহলে এদেশ থেকে এই লক্ষ লক্ষ কোটি টাকা এইভাবে পাচার হতো না। আপনি খালি এআই দেখতেছেন, এই পুরা সিস্টেমটা একটা দেশের, পৃথিবীর কোন দেশে আছে যে সেন্ট্রাল ব্যাংকে আপনি হ্যাক করে টাকা নিয়ে চলে যাচ্ছেন ক্যাসিনোতে এবং নো ওয়ান নোজ। এই যে পরে কি দেখা গেল, না এর সাথে জড়িত খোদ গভর্নরই। তাহলে যদি শস্যের মধ্যে ভূত থাকে তখন আপনি কি করতে পারেন না, এই যে অপরাধটাকে দমন করার সেই জায়গাতে আপনি যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির, অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। প্রযুক্তির অপব্যবহার রোধে কি শুধুমাত্র আইন যথেষ্ট, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে নৈতিক কোড অফ কন্ডাক্ট থাকা জরুরি? যথার্থ বলেছেন, এবং সম্মানিত সহালোচক যে কথাটা বলেছেন, আপনি দেখেন যে এই যে প্রযুক্তির যে ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন, সেটাই কিন্তু হচ্ছে না বিধায় আপনি সকাল থেকে দেখেন যে চাকুটা আমরা সকাল থেকে রাত অবধি ব্যবহার করছি, এই চাকুটা দিয়ে আমরা ফল কাটছি, তরিতরকারি কাটছি, মাছ কাটছি, আবার এই চাকুটা দিয়ে কিন্তু মানুষ মারার কাজে ব্যবহৃত হচ্ছে। একইভাবে যে এই প্রযুক্তি আমাদের জন্য ব্লেসিংস হতে পারে, প্রযুক্তি ক্যান বি কার্স ফর আস। এখন আমাদেরকে এই যে নীতিমালা যেটা আছে, সেই নীতিমালার পাশাপাশি হচ্ছে আমরা প্রয়োগ করছি কিনা, যে প্রপারলি ইউটিলাইজ করছি কিনা। একজনের সম্পর্কে আমি যখন স্ক্যান্ডাল দেওয়া হবে, ধরেন এই যে আপকামিং ইলেকশনে 2 দিন বা 1 দিন আগে যদি কারো কোনো ক্যান্ডিডেটের নামে অপপ্রচার করা হয়, এবং এইটাকে প্রুফ করতে করতে কিন্তু ইলেকশন চলে আসবে।
সমস্যা হচ্ছে আমরাও এখন এমন হয়ে গেছি, আমরা রেডিমেড ইনফরমেশন চাচ্ছি, আমরা কিন্তু জাস্টিফাই করছি না। আমি একজন গবেষক হিসাবে যখন কোনো ইনফরমেশন আমরা পড়তে যাই, আমরা কিন্তু অথেন্টিক সোর্স শুধু খুঁজি না, সোর্সটা অথেন্টিক কিনা সেটা আমরা পড়ে আমি যদি কনভিন্স হই, দেন আমি আর্টিকেলটা আরেকজনকে রেফার করব। আমি নিজে আগে চেক করব যে আর্টিকেলে প্রোভাইডেড ইনফরমেশন ইন দ্য আর্টিকেল, যে ওদের সোর্সিংটা কোথায়, কোন ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফের কোন সেন্টেন্সের অংশটা কোত্থেকে নেওয়া হয়েছে, সেটা আমি জাস্টিফাই করব। জাস্টিফাই করে কিন্তু আমি কনভিন্স হব যে না, ইনফরমেশন ইজ কারেক্ট। যে ইনফরমেশন যদি আমি নিজেই কনভিন্স না হয়, আমি কিন্তু এটা কোথাও রেফার করব না। কারণ এখন যেটা হয়েছে, আমরা আসলে পড়তে চাই না, আমরা রেডিমেড একটা ইনফরমেশন পেলাম, ইউটিউবে পেলাম অথবা আমার পেজে পেলাম, পাওয়ার সাথে সাথে আমি এটা শেয়ার করে দিচ্ছি। কিন্তু শেয়ার করার আগে আমাকে তো মেক শিওর করতে হবে আমি যেটা শেয়ার করছি, ইজ ইট অথেন্টিক, ইজ ইট রাইট ইনফরমেশন, এটার সোর্সটা কোথায়, আমি সেটা জাস্টিফাই করছি না। এমন ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটেছে, আমাকে শেয়ার করেছে, আমি যখন শেয়ার করা পাওয়ার পর এটা জাস্টিফাই করলাম, আমি জিজ্ঞেস করলাম আপনি যে এটা শেয়ার করলেন এটা তো ফেক। ও আমার কাছে এসছি, দিয়ে দিলাম। আমি বললাম আর কয়জনের কাছে দিয়েছেন? অনেকের কাছে দিয়েছি। জনসাধারণ ডিপ ফেককে কিভাবে চিহ্নিত করবে, সোর্সটা কি আসলে? সেটাই তো আমাকে সময় নিতে হবে। আমি একটা ইনফরমেশন পেলাম, পাওয়ার সাথে সাথেই যদি আমি পোস্ট করে দিই, শেয়ার করে দিই, তার মানে কি আমি এটাকে ট্রাস্ট করলাম? আমাকে তো আগে কনভিন্স হতে হবে যে ইনফরমেশনটা পেয়েছি আসলে ঘটনাটা ঘটেছে কিনা। এক্স্যাক্টলি, এই সময়টা নিলেই কিন্তু বের হয়ে যাবে। প্রসঙ্গে আমরা যখন থিসিস দিছি পিএইচডি তে, একটা সফটওয়্যার থাকে, সেখানে আমার থিসিসটা দিব, দেওয়ার পর ওখানে রিপোর্ট আসে যে কত পার্সেন্ট কোন লাইন কার কার সাথে, কতগুলো ফেক, কতগুলো মিল হয়, যে ওই 30% মিল থাকে, আমি কিন্তু আমার সুপারভাইজার কাছে ওটা প্লেসই করতে পারবে না। সো এই যে ভাই আর আমি সেজন্য বললাম যে এই জিনিসটা আপনাকে সচেতনতা তৈরি করতে হবে, যে ভাই যেটা বললেন, সরি না আপনি যথার্থই বলেছেন। আসলে এই জিনিসটা, এই যে আমরা আসলে পড়াশোনা করছি না, আমরা আগে যেমন ধরেন বই পড়ে আমরা নলেজ অ্যাকোয়ার করেছি, নিউজ পেপার পড়েছি, এখন কিন্তু প্রিন্ট মিডিয়ার দিকে আমরা যাচ্ছি না, ইলেকট্রনিক মিডিয়াতে একটা ইনফরমেশন ফেসবুকে শেয়ার করলো, কিন্তু ওইটা সোর্সটা কি, সোর্সিংয়ে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা যারা গবেষণা করছি, শিক্ষায় আছি, ইভেন যারা একাডেমিক্সে আছে, আমরা কিন্তু অলওয়েজ উই লুক ফর দিস। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, এভাবে হলে, এবং আমরা না, এখন আপনি একজন রিক্সা পোলার, ডে লেবার, তার কাছেও মোবাইল আছে, সেও কিন্তু এআই এর কোন ইনফরমেশন দেখার সাথে সাথে বলবে, ও আচ্ছা জুই ম্যাডামের এটা হয়েছে, উনি এটা করতে পারলেন। আসলে যেটা ফেক সেটা তো আমাকে দেখতে হবে এটা ফেক কিনা। আমরা কিন্তু ওই জাস্টিফিকেশন পড়ে যাব, কারণে কি জটিলতাগুলো সৃষ্টি হচ্ছে। এক্স্যাক্টলি ওই যে আমরা সহজ রেডিমেড সবকিছু খুঁজতে যাচ্ছি, এবং রেডিমেড খুঁজতে যাচ্ছি, এবং রেডিমেড পেয়ে ওইটার উপরে রিলাই করছি। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, ব্যারিস্টার শাহরিয়ার কবির। যদি 30 সেকেন্ড দিতে অ্যাড করেন, 30 সেকেন্ড এটা নিশ্চয়ই যুক্ত করবেন। আমি একটা প্রশ্ন যুক্ত করি আপনার সাথে, সেটি হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত জোট থেকে বেরিয়ে গেছে এই অভিযোগ করে যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, কিন্তু আল জাজিরার সাক্ষাৎকারে কিন্তু জামায়াতের আমির বলেছে যে ধাপে ধাপে তারা শরিয়া আইন কায়েম করবে। একটু বুঝতে চাই কিভাবে করবে। আচ্ছা, আমি আগে ভাইয়ের ওই কথাটা বলি। দেখেন, আজকে আমাদের ফেসবুকে আপনি যেটা যেরকম দেখবেন, আপনার কাছে কিন্তু সেই ধরনের রিলি আসবে। সো আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশ আমিরের জামাতকে বলা হয়েছে আপনি দয়া করে ভোটের আগ পর্যন্ত ফেসবুক দেখেন না। কেন বলা হচ্ছে? আপনি পাবলিক পারসেপশনটা বুঝতে পারবেন না, কারণ আপনি যেরকম দেখতে চান আপনার কাছে কিন্তু সেই ধরনের রিলগুলোই আসবে, এবং আপনি দেখতে যাচ্ছেন যে সব দেশের জয় জয়কার, পুরা দেশ জামাত ইসলাম জিতে যাচ্ছে, কারণ আপনি তো ওটাই আপনার কি সেন্সটা কি ক্যাচ করতেছে। এই জিনিসটা থেকে বের হয়ে আসতে, যেমন আমার ছেলেরা, ভাইও বাইরে ছিল, তাদের স্কুলে কিন্তু এখন পর্যন্ত স্কুলে কোনো মোবাইল ইউজ করতে পারে, তাহলে স্কুলে থাকে 8 ঘন্টা, বাচ্চা আসলে ওর মা কিন্তু মোবাইল নিয়ে রেখে দেয়। সো বাংলাদেশে আপনি আমাকে বলেন তো, কয়টা ফ্যামিলিতে বাবা মা 1 ঘন্টা 2 ঘন্টার বেশি বাচ্চাদেরকে এই মোবাইলটা ইউজ করতে দেয় না? এই জিনিসটা যখন আসবে তখন তো তার ডিপেন্ডেন্সিটা আরেকটু আস্তে আস্তে কমে আসবে না? আচ্ছা, এবার আসেন আপনার শরিয়ার কথা। শরিয়ার কথাটা কি একটু জিনিসটা বোঝেন। আমাদের এখানে মুসলিম ল, আমি আপনি মুসলমান, আমার জমি জমা যা কিছু হবে সব কিছু হবে কি মোহামেডান লয়ের উপর দিয়ে। বিয়ে হবে কিরকম? মুসলিম ম্যারেজ অ্যাক্ট। হিন্দুদের জন্য দেও ভাগা, হিন্দুদের আবার 2 ভাগ আছে, আর একটা আছে মৃতক-খরা। সো এখানে অলরেডি এক্সিস্টেন্স ইজ দেয়ার। বাট এই শরিয়া বলতে কি? শরিয়া ইজ এ
ফ্র্যাগমেন্টেড পার্ট অফ ইসলামিক স্টেট। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম কিন্তু খালি বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কনস্টিটিউশনে ঢুকালেন। তাতে কি হলো? কনস্টিটিউশন কি শেষ হয়ে গেল? আমরা যদি 2-4 লাইনে কনসাইজ করে শুনি, আমার হাতে সময় একদম নেই। বলতেছি যে আপনাকে আমরা যে কোরআন এবং সুন্নাহর আলোকে যখন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথমেই কিন্তু নামাজ আসেনি, প্রথম আসছে কালেমার উপর বিশ্বাস, তারপর নামাজ, এবং ধীরে 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 এক সময় এসে কি হয়েছে, মদ হারাম করা হয়েছে। তো সো কোনো জিনিস আপনি ওয়ানে না ভর্তি হয়ে আপনি পরের দিন ম্যাট্রিক পরীক্ষা দিবেন, এটা তো হতে পারে না। মানুষকে অ্যাডপ্ট করতে গেলে কি টাইম বাই টাইম ছিল যে জামায়াত ক্ষমতায় গেলে ধাপে ধাপে শরিয়া আইনটি কিভাবে আসলে কায়েম করবে, কিভাবে কায়েম করবেন? শরিয়া আইন কায়েম করার জন্য যা যা করার কথা, মানুষের আইডিওলজিটাকে তাহলে নির্বাচনের আগে যে জামায়াত বলছে যে তারা শরিয়া আইন কায়েম করবে না, এই অবস্থা না কায়েম করবে না, না না বলছে কি ধাপে ধাপে। এখনই যে আমি কালকে শোনেন আমি যদি বলি কালকে ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিব না, তাহলে হাউ ক্যান ইউ ডু দ্য ডেভেলপমেন্ট ওয়ার্ক? তার মানে জামায়াত পরিস্থিতি পরিবেশ বিবেচনায় তারপরে যে সেভাবেই তো কোরআন আসছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।